মুদ্রাস্ফীতি শুনলেই ভয় লাগে, তাই না? সাধারণ মানুষের তো ভয়ই লাগে, আর অর্থনীতিবিদরা ছুটে যান তাদের ক্যালকুলেটরের কাছে। কিন্তু আসলে এটা কি? সহজ ভাষায়, জিনিসপত্রের দাম যখন বেড়ে যায় তখন এই মুদ্রাস্ফীতি হয়। মনে আছে, আগে একটা চকলেট 1 টাকায় পাওয়া যেত, এখন সেই চকলেট দাম হয়তো 2 টাকা। এটাই হলো মুদ্রাস্ফীতি। কিন্তু শুধু দাম বাড়লেই মুদ্রাস্ফীতি হয় না, এটা একটা জটিল অর্থনৈতিক ব্যাপার। আমাদের জীবনে যার অনেক প্রভাব রয়েছে। আমাদের সঞ্চয়ের মূল্য কমে যায়, ভবিষ্যতের পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে, এমনকি সামাজিক অস্থিরতাও দেখা দিতে পারে। ধরুন আপনার কাছে একটা বেলুন আছে। মুদ্রাস্ফীতি হলো সেই বেলুনের একটা ছোট্ট ফুটো, যা দিয়ে আস্তে আস্তে হাওয়া বেরিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। তাই পরের বার দোকানে গিয়ে যখন দেখবেন আপনার প্রিয় জিনিসের দাম বেড়ে গেছে, তখন শুধু বিরক্ত হবেন না, একটু ভেবে দেখবেন কেন এমন হচ্ছে। মুদ্রাস্ফীতি একটা গুরুতর সমস্যা, আর আমাদের সবারই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। টাকা বেশি, সমস্যাও বেশি। কেন দাম বাড়ছে? মুদ্রাস্ফীতির আসল কারণটা অনেক সহজ। বাজারে অনেক টাকা, কিন্তু জিনিসপত্র কম। ভাবুন, সরকার হঠাৎ করে সবাইকে 10 লক্ষ করে টাকা দিল। শুনতে তো ভালোই লাগছে, তাই না? আসলে তা না। হঠাৎ করে সবার কাছে অনেক টাকা চলে এলো, আর সবাই একই জিনিস কিনতে চায়, যেমন গাড়ি, বাড়ি, বিদেশ ভ্রমণ। কিন্তু এই জিনিসপত্রের পরিমাণ তো বাড়েনি। আর হঠাৎ করে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। কারণ যখন সবাই আপনার জিনিস কিনতে চায়, তখন আপনি বেশি দাম চাইতেই পারেন। একে বলে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি। অন্যদিকে আছে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ধরুন হঠাৎ করে তেলের ঘাটতি হলো, এতে জিনিসপত্র তৈরি এবং পরিবহনের ব্যয় বেড়ে যায়। তাদের লাভ ঠিক রাখতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়। তাই বাজারে অতিরিক্ত টাকা থাকুক বা সরবরাহ ব্যবস্থা ব্যাঘাত আসুক, ফলাফল একটাই, আপনার আমার জন্য দাম বেশি। মুদ্রাস্ফীতি মাপার জন্য অর্থনীতিবিদরা একটা হাতিয়ার ব্যবহার করেন, যার নাম ভোক্তা মূল্য সূচক, সিপিআই। ভাবুন, সিপিআই হলো একটা শপিং ব্যাগ, যার মধ্যে একজন সাধারণ মানুষ যা কিছু কেনে সবই আছে। খাবার, তেল, ভাড়া, যাই বলেন না কেন। সিপিআই এইসব জিনিসপত্র দামের পরিবর্তন সময় সাথে সাথে ট্র্যাক করে। মুদ্রাস্ফীতির হার বের করার জন্য অর্থনীতিবিদরা 1 বছরের সিপিআই আর সাথে আগের বছরের সিপিআই এর তুলনা করে। উদাহরণস্বরূপ, যদি 2023 সালে সিপিআই এর মান 100 টাকা এবং 2024 সালের সিপিআই 103 টাকা হয়, তাহলে মুদ্রাস্ফীতির হার হবে 3%। এর মানে হলো গড়ে 3% বেড়েছে। একটা সহজ সূত্র দিয়ে বোঝানো যাক। মুদ্রাস্ফীতির হার সমান সমান বর্তমান সিপিআই মাইনাস আগের সিপিআই ভাগ আগের সিপিআই ইন্টু 100। অবশ্যই আসল হিসাবটা এর চেয়ে অনেক জটিল, কিন্তু এই সহজ ব্যাখ্যা আপনাকে মুদ্রাস্ফীতি কিভাবে মাপা হয় তা বুঝতে সাহায্য করবে। আপনার উপর মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতি শুধু কাগজে কলমে কিছু সংখ্যা নয়, এর আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে আমাদের পকেট মানির উপর প্রভাব পড়ে। মনে আছে একটি বেলুনের উদাহরণ? মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে আমাদের টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। এর মানে হলো একই পরিমাণ টাকায় আগের চেয়ে কম জিনিস কেনা যায়। ধরুন আজ আপনার কাছে 100 টাকা আছে। 3% মুদ্রাস্ফীতি হারে পরের বছর সেই 100 টাকার মান হবে 97 টাকা। কম সময়ের জন্য এটা বড় কোনো ব্যাপার না হলেও দীর্ঘ সময় ধরে অল্প মুদ্রাস্ফীতিও আপনার সঞ্চয় খেয়ে ফেলতে পারে। মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতের পরিকল্পনা করাও কঠিন হয়ে পড়ে। যদি আপনি অবসরের জন্য টাকা জমাতেন, তাহলে আপনাকে মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখতে হবে। অবসরের যে স্বপ্ন আপনি দেখেছেন, মুদ্রাস্ফীতির কারণে তা অনেক বেশি খরচ সাপেক্ষ হতে পারে। সরকারের সাথেও মুদ্রাস্ফীতির এক অবিরাম লড়াই চলে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে কিছু উপায় আছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর হলো মুদ্রানীতি, যা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে, যার ফলে ঋণ নেওয়া খরচ সাপেক্ষ হয়ে পড়ে। এটি অর্থনীতিকে ঠান্ডা করতে এবং মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করে।
আরেকটি উপায় হলো রাজস্ব নীতি, যার মধ্যে সরকারি ব্যয় এবং কর নিয়ন্ত্রণ করা হয়। কর বাড়িয়ে বা সরকারি ব্যয় কমিয়ে সরকার বাজারের টাকার প্রবাহ কমাতে পারে, যা মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা চোরাবালির উপর হাঁটার মতো। সরকার যদি অনেক বেশি কঠোর হয় তাহলে অর্থনৈতিক মন্দা আসতে পারে, আবার যদি কোনো কাজ না করে তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। তাই একটা ভারসাম্য বজায় রাখতে হয়। মুদ্রাস্ফীতি থেকে টাকা রক্ষা করার উপায়। তাহলে মুদ্রাস্ফীতির হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন? একটা উপায় হলো আপনার টাকা এমন জায়গায় বিনিয়োগ করা যেখানে মুদ্রাস্ফীতির চেয়ে বেশি লাভ হয়, যেমন শেয়ার বাজার, বাড়ি বা জমি বা পণ্য। এই বিনিয়োগগুলোতে ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে এগুলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আপনাকে রক্ষা করতে পারে। আরেকটি উপায় হলো আপনার আয় বাড়ানোর চেষ্টা করা। বেতন বাড়ানোর জন্য কথা বলা, পাশাপাশি আরেকটি কাজ করা বা আয় বাড়ানো, নতুন নতুন উপায় খুঁজে বের করা। আয় বাড়ালে আপনি মুদ্রাস্ফীতির চেয়ে এগিয়ে থাকতে পারবেন। শেষ কথা হলো বাজেট করা এবং সঞ্চয় করার গুরুত্ব ভুলবেন না। আপনার খরচের হিসাব রাখুন, অপ্রয়োজনীয় খরচ কমান এবং নিয়মিত সঞ্চয় করুন। এভাবে আপনি একটি আর্থিক ব্যালেন্স তৈরি করতে পারবেন, যা আপনাকে মুদ্রাস্ফীতির ঝড়ঝাপটা থেকে রক্ষা করবে। মুদ্রাস্ফীতির ভবিষ্যৎ, দাম বৃদ্ধির আশঙ্কায় আকাশ মেঘলা। ভবিষ্যৎ বলার চেষ্টা করাটা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো জটিল এবং অনেক সময় ভুল হয়। তবে বিভিন্ন কারণে মনে হচ্ছে যে আগামী বছরগুলোতে মুদ্রাস্ফীতি একটা চ্যালেঞ্জ হিসেবেই থাকবে। এর মধ্যে আছে সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত, বিদ্যুৎ শক্তির দাম বৃদ্ধি এবং বিশ্ব রাজনীতির অস্থিরতা। যদিও আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা কিভাবে এর মোকাবেলা করব তা নিয়ন্ত্রণ করতে পারি। মুদ্রাস্ফীতির কারণ বুঝতে পারলে আমরা সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারব, যা আমাদের ক্রয় ক্ষমতা এবং আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখবে।